হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই তো ঠান্ডায় বেশ ভালো আছি, সিরিয়াস বলছি। আমার মনে হয় গরমের থেকে ঠান্ডা কালটাই অনেক ভালো। যাই হোক, সেটা যার যার পার্সোনাল ম্যাটার। তো আজকে প্রশ্ন একটা করতেই পারি যে ইচ্ছে তো হয় আমার পরিবারের মানুষগুলোর কোন ঋতু সব থেকে বেশি ভালো লাগে। তো আমার তো সত্যি কথা বলতে ঠান্ডা বেশ ভালো লাগে, শীতকালটা। তোমাদের কাদের কাদের কোন ঋতু ভালো লাগে? কারোর হতেই পারে গ্রীষ্ম, বর্ষা, শীত, বৃষ্টির সময় আবার অনেকের খুবই প্রিয়। তো যার যেটা প্রিয় আজকে কমেন্টে লিখো, তো দেখবো। আচ্ছা চলো, এবার আমরা ঘটনায় যাব। ঘটনাটা বলরাম চ্যাটার্জি আমাকে পাঠান। বলরামবাবু বলেন, বাড়ির লোকেশন, অ্যাড্রেস সেটা বলা যাবে না, কারণ ঘটনাটা ঘটে হচ্ছে ওনার বাড়ির পেছনে যারা থাকেন তাদের পরিবারে। বলরামবাবু বলেন, আমার এই মুহূর্তে এখন দাঁড়িয়ে বয়স হচ্ছে ৭৭ বছর। আমি ছোটবেলা দিয়ে লেখালেখি করতে খুব ভালোবাসি। আমার জীবনের একটা প্রতিজ্ঞা ছিল যে জীবনে কোনোদিন আমি একটা বই লিখব। সেই নেশাটাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু বই লেখা এখনো পর্যন্ত কিন্তু আমার সম্পূর্ণ হয়নি। কিন্তু বই না লিখতে পারলেও আমি যা যা জিনিস এই বই লেখার ভাবনা ভাবতে 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 রাতের পর রাত জেগে জানলার সামনে বসে থাকার পর এমন একটা জিনিস আমার চোখে পড়ে, সেই জিনিসটাই আজকে আমি তুলে ধরব। বলরামবাবু বলেন, আমার ৭৭ বছর বয়সে এসে আমি অনেক কিছু জীবনের দেখেছি। আজকে এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি যেখান থেকে আমি বলতে পারি ৭৭ কেন, ৮৮, আমার থেকে হয়তো আরও 10 বছর বয়সে বেশি মানুষও আমার মতো অনেক জিনিস তারা উপভোগ করেনি, অনেক জিনিসের সাক্ষী তারা হননি। কি জিনিসের কথা বলছেন বলরামবাবু? তার জীবনের অভিজ্ঞতা, তার আশেপাশে ঘটে যাওয়া ঝগড়া, অশান্তি, মানুষের খারাপ ভালো সময়ের সাথী, এইটা বলছেন? না, কখনোই না। কারণ বলরামবাবু বলেন, আমার জীবনটা ছোট্ট থেকে আমি একটু অন্য। সেটা বলি যে আমি কিরকম অন্য, আমি কি বলতে চাইছি। বলরামবাবু বলেন, আমার যখন ৮ বছর বয়স, ওই সময় আমার দাদু মারা যান। আমার দাদু যখন মারা যান তখন বাড়িতে শোকের ছাওয়া, প্রত্যেকটা বাড়িতেই হয়, বাড়ির গুরুজন আত্মীয় সবাই আসে, গুরুজন মারা গেছেন, বাড়িতে প্রচুর লোক, চারপাশে লোকাকাণ্ড। সেই দিন যেদিন মৎস্যমুখী হয় বাড়িতে, মাছ টাছ খাওয়াচ্ছে, তখন তো ছোট বাচ্চা, ওইসব মৎস্যমুখী টস্যমুখী বুঝি না বাবু। সেই দিন ৮ বছর বয়স হলেও এখনকারের জেনারেশনটা যেরকম চতুর চালাক, সেই রকম ছিলাম না। খুব বোকা, খুব বোকা। এমনিতে আমাকে সবাই বলদ বলদ করে ডাকতো, বোকা বলে সবাই বলদ বলতো। মানে ওই ঠাকুমা, দিদিমা, দাদু যিনি মারা গেছেন, তো আমি খেলা করছি, জানি না যে শ্রাদ্ধ বাড়িতে তো আনন্দর মহল না, ওটা শোকের। আর ওই সময় আমরা তো বাচ্চা, আমাদের কেউ কিছু বলিও নি, বাড়ি ভর্তি লোক, বাবা মা সবাই কাজে ব্যস্ত। দাদু মারা গেছে, মানে দাদু তো আমার বাবা মায়ের তো বাবা হয়। আমার তো অত কিছু জানা নেই, আমি ঘুরছি 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 ঘুরছি, খেলছি। আমার সমবয়সী যারা আসছে তাদেরকে জোর করে করে ডেকে নিয়ে গিয়ে হই হই হই, মানে সে বিশাল একটা আনন্দ, বিশাল আনন্দ। হঠাৎ করে এ বলদ, 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 হঠাৎ তাকালাম পেছনে, কি হলো? গলাটা তো
দাদুর গলা, দাদু আমাকে ডাকছে, কিন্তু দাদুরই সেদিন মৎস্যমুখীর কাজ হচ্ছে। কিন্তু আমি তো এসব জানি না। আমি যখন পেছনে তাকালাম, প্যান্ডেলের একটা চেয়ারে বসে বসে আমার কতগুলো খেলনা ছিল। মেয়েদের মতো খেলনা পুতুল খেলতে ভালোবাসতাম। ওই একটা চেয়ারে বসে সামনের চেয়ারে ওগুলোকে সাজিয়েছি, বউ বর পাড়ার প্রতিবেশী করে ওগুলোকে নিয়ে খেলা করছি। যখন আমাকে ডাকে দাদুর গলায় বলদ বলদ করে, আমি পেছনটা ঘুরতেই দেখলাম ও পেছনে তো প্যান্ডেলের কাপড়টা সাদা রঙের দেখা যাচ্ছে। বুঝতে পারলাম নিশ্চয়ই প্যান্ডেলের কাপড়ের ওপারে বাইরে দাদু দাঁড়িয়ে আছে। ছুটতে গেলাম দাদুর কাছে, দেখলাম না, পেছনে তো দাদু নেই, কিন্তু দাদু একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। পেঁপে বাগান আছে পেছন দিকে ওইখানটা। আমি বললাম, দাদু তুমি আমাকে ডাকছিলে? দাদু আমাকে বলল, কিরে বলদ, কিরে তোর দাদুর কথা একটু মনে পড়ছে না? তুই খেলা করছিস? দেখ তো তোর মা, তোর বাবা, দেখ তোর দিদিমা, দেখ মানে সরি ঠাকুমা, তোর ঠাকুমা, দেখ সবাই কত শোকে আচ্ছন্ন হয়ে রয়েছে, মুখে হাসি নেই, চোখটা যেন ছল ছল করছে, আর তুই পুতুল নিয়ে খেলা করছিস। আমি হেসে বললাম, ও দাদু তুমি এখানে কেন দাঁড়িয়ে? তোমাকে সবাই খুঁজছে তো। দাদু বলল, আমাকে খুঁজছে? কারা খুঁজছে? আমি তো ছোট মানুষ, আমি তো বুঝি না ওই সময়। আমি তো দাদুর ফটো দেখেছি, দাদুর ফটো একটা আলাদা ঘরে রাখা আছে, ওখানে অনেক লোক এসছে, আমি তো দেখেছি। আমি তখন বললাম, ও দাদু ওইখানে কত লোক এসছে, ওই লোকগুলো তোমাকে খুঁজছিল তো, দেখো না ওখানে ফটো নিয়ে বসে রয়েছে, তুমি যাচ্ছ না বলে, তুমি চলো। দাদু বলল, বলত তো বলতই থেকে গেলি, আমি কি করে যাব? ওরা খুঁজছে না, ওরা ফটোটাকে পুজো করছে, আমি তো আর মানুষের মধ্যে নেই রে বাবা, আমি তো এখন অন্য জায়গায় থাকি, এখন আমি চাইলেও তোদের সাথে থাকতে পারবো না, তোরাই থাকতে দিবি না। আমি তখন বললাম, কেন দাদু, কেন এরকম কথা বলছো? থাকতে দেবো না মানে? হ্যাঁ, তুমি দাদু হও, তুমি থাকবে না তো কে থাকবে? কার এরকম ক্ষমতা আছে গো দাদু তোমাকে থাকতে দেবে না? তখন দাদু বলল, তাহলে একটা কাজ কর, আমারও তো তোদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আমিও তো তোদের সাথে থাকতে চাই, তাহলে বলদ একটা কাজ কর, আমি না তোর সাথে তোর ঘরে থাকবো, তুই কাউকে কিন্তু বলবি না। আমি বললাম, ইয়া দাদু তুমি আমার সাথে থাকবে? দাদু বলল, হ্যাঁ, আসলে আমারও তোদের ছেড়ে যেতে ইচ্ছা করে না রে, আমিও তোদের সাথে থাকতে চাই, বল তুই কাউকে বলবি না তো বলত? আমি বললাম, না দাদু আমি কাউকে বলবো না, আমি থাকবো তোমারই সাথে। ভালো কথা, দাদু আমাদের সাথে থাকবে, তো আনন্দর ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল। আমি দাদুকে পারমিশন দিতে দাদু দেখলাম ঠিক পেছন দিক দিয়ে পেঁপে বাগানের ওই দিক থেকে ঘুরে আমার ঘরে চলে গেল। আমার মনে কি খুশি, দাদু আমার সাথে থাকবে, কিন্তু কাউকে বলতে পারবো না, দাদু বলেছে কাউকে বলা যাবে না। চুপচাপ রয়েছি, একদম আনন্দে, খুব খুশি দাদু আমার সাথে থাকবে। হই হই হই, আমার ঠাকুমা দেখছি কাঁদছে। আমি ঠাকুমার কাছে গিয়ে বললাম, ও ঠাকুমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ঠাকুমা আমাকে বলল, আর বলিস না দাদু ভাই, তোর ঠাকুরদার কথা খুব মনে পড়ছে রে, ঠাকুরদাটা ছিল কি ভালো ভালো মাছ খেতে চাইতো, তোর ঠাকুরদাটা সব সময় মিষ্টি খাবার আবদার করতো, ওর তো খাবারগুলো নিষেধ ছিল কিন্তু ও খেত, দিতাম, আর এখন কেউ চাইবে না, মানুষ থাকলেই তো মানুষ চায়, আজকে তো সেই মানুষটা নেই, কে খেতে চাইবে, এই ভাবছি দাদু ভাই। হ্যাঁ, তুমিও ঠাকুরদার আর ভালোবাসা পাবে না,
ঠাকুরদার ভালোবাসা থেকে তুমিও বঞ্চিত হলে। এইদিকে আমাদের যে দাদা ভাই বলেন ঘটনাটা, দাদা ভাই বলছেন আমি তো ওই সময় বাচ্চা, কিন্তু যে ঠাকুরদা বলেছে তুমি কাউকে বলবে না, বললে আমি চলে যাব, আমি ঠাকুরদা যদি বলি চলে যায়, ওই জন্য আমি না চুপচাপ রয়েছি, কাউকে কোনো কথা বলছি না, চুপচাপ নিজের মতো আছি। হঠাৎ করে আমি ঠাকুমার কান্না দেখে না সহ্য করতে পারছি না, ঠাকুমাকে কিছু বলবো, তার মধ্যে দেখলাম আমার ঠাকুরদা অত লোকের মধ্যে দাঁড়িয়ে আমাকে বলছে বলবে না তুমি। আমি তখন অত বাচ্চা, অত বুদ্ধি নেই। এখন হলে ভাবতাম, বা এখনের বাচ্চারা ভাববে যে যার ফটো রয়েছে দাদুর ফটো দাদুকে খুঁজছে সবাই, আমি এটা জানি, তাহলে দাদু তো সব লোকের মধ্যেই এসে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে কাউকে বলবে না, তাহলে তো দাদুকে দেখতেই পাচ্ছে সবাই, তাই না? কিন্তু ওই সময় তো আমরা এত চালাক চতুর ছিলাম না। হ্যাঁ, আমি কাউকে বলিনি। বাড়ির অনুষ্ঠান শেষ হয়, সবাই যার যার মতো চলে যায়, আমরাও আমাদের মতো থাকি। হঠাৎ পরের দিন সকালবেলা আমার ঠাকুমা একা একা বসে বারান্দায় কাঁদছে, ঠাকুমার কাছে এসে বললাম, ঘুম থেকে চোখ দোলতে দোলতে উঠে, ঠাকুমা কাঁদছো কেন ঠাকুমা? ঠাকুমা বলল, দাদু ভাই তোমার ঠাকুরদার কথা খুব মনে পড়ছে, তাই কাঁদছি। সকালবেলা উঠে মানুষটা বলতো, চা দাও না গো, একটু গরম চা করে দাও না। চা করে দিতাম। আবার বাথরুম থেকে এসে আবার আমাকে বলতো, একটা চা করে দাও না। চা যে কি খেতে ভালোবাসতো। তখন আমাদের এই বলরাম দাদা ভাই ভাবছে ঠাকুরদা তো ঘরেই রয়েছে, তাহলে আমি ঠাকুমাকে বলি চা করে দিতে, ঠাকুরদা যখন ভালোবাসে আমি নিয়ে গিয়ে দেবো। সেই ভেবে সে তার ঠাকুমাকে বলে, ঠাকুমা আমাকে তুমি চা করে দাও, আমি চা খাবো। যে কোনো দিন দুধই খায়, হরলিক্স খায়, কোনো দিন চা খায় না সে। তখন ঠাকুমা বলছে, তুমি চা খাবে? তুমি তো কোনো দিন চা খেতে না, তুমি চা খাবে তোমার বাবা মা যদি শোনে তাহলে আমাকে আজে বাজে কথা বলবে, না আমি চা দিতে পারবো না। তখন সে বলছে, ও ঠাকুমা দাও না, দূর আমি খাবো না। তখন বলছে, কে খাবে? বলছে দাদু খাবে। তখন বলছে, দাদু খাবে? দাদু চা খাবে? তোমার দাদু কোথায় যে চা খাবে? তখন বলছে, দাদু আছে আমার ঘরে, তুমি দাও। এইবার এই কথাটা আমাদের বলরাম দাদা ভাই যিনি ঘটনাটা বলেন, বলরাম দাদা ভাইয়ের অ্যাকচুয়ালি মা বাবা শোনে কথাটা সকালবেলা। তো তখন শুনে বলছে যে তোমার ঠাকুরদা কোথায়, তোমার ঠাকুরদা খাবে বলছো? তখন বলরাম দাদা ভাইয়ের বাবা তার মাকে বলছে, তার বউকে আর কি বলছে, বলরাম দাদা ভাইয়ের মা আর কি, হ্যাঁ মাকে বলছে যে আরে বলরাম বলছে হয়তো দাদুর ফটোর সামনে দেবে। তো এই কথা শুনে ভয়তে, তখন কেন ভয় পাচ্ছে এই কারণে, এত কিছু কিন্তু 7-5 ভাবিনি, বলরাম দাদা ভাইয়ের এত কিন্তু নলেজ নেই, ভয় পাচ্ছে এই ভেবে যে যদি এই কথাটা দাদু শুনে নেয় যে আমি দাদুর কথা বলেছি, তাহলে দাদু বলেছে থাকবে না, চলে যাবে, ওকে তো দাদু বলে নিয়েছে যে তুমি কিন্তু বলবে না। এবার দাদু ভাবছে যদি গিয়ে এরা বলে দেয় মা বাবা, তাই ভয়তে বলছে যে হ্যাঁ হ্যাঁ ফটোর সামনেই দেবো। এমনি কিন্তু কোনো কিছুই না, বলরাম দাদাভাই কিন্তু ওই সময় কিচ্ছু জানে না। যাই হোক, ভালো কথা, বলরাম দাদাভাইকে চা করে দেয়। এবার দাদা ভাই কি করেছে, নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়ে চলে এসছে। এবার আত্মা তো কখনো চা খায় না, কোনো খাবার দিলে হয়তো কোনো রূপ ধরে অন্য কেউ খেয়ে যায়, আত্মা তো খায় না। এইবার ওখানে রাখা আছে, দিয়ে এসছে, চা ওরকম ঘরে পড়ে রয়েছে। এবার যখন বলরাম দাদা ভাইয়ের যখন মা ঘরে যায়, ঘরে গিয়ে দেখছে চাটা খাটের উপর রাখা। তখন দাদা ভাইকে বলছে, কিরে তুই চা নিয়ে আসলি, ফটোর সামনে দিসনি, ঘরে রাখা? তখন বলছে না আমি ভুলে গেছি,
ভুলে গেছি। তা ভাবছে বাচ্চা মানুষ, খামখেয়ালি, এমনি তো বলদ না, মোর বোকা, একটু বোকা, প্রচণ্ড বোকা, একটু না প্রচণ্ড বোকা ছিল। তো তারা ভেবেছে হয়তো এই ব্যাপার। এইবার বলে রাতের বেলা ঠাকুরদা ঘরে হাঁটাহাঁটি করে, ঘরে ঘোরে, আর যখনই কেউ আসে রাতের বেলা, হয়তো হট করে ঠাকুমা ঢুকলো, হয়তো দাদা ভাইয়ের বাবা এসছে, তখনই দেখতো পাশে শুয়েছিল এতক্ষণ ঘরের মধ্যে ঠাকুরদা, যেই বাবা ঢুকেছে দেখে ঠাকুরদা নেই, ঘর থেকে গায়েব। এবার সে তো বুঝতে পারতো না, কিন্তু না আস্তে 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 ভয় পাওয়া শুরু হলো, যে ভাবছে এইক্ষুনি তো ছিল, কোথায় গেল। এরকম করতে করতে একদিন আমাদের বলরাম দাদাভাই বলেন ঘরে উনি শুয়ে রয়েছেন এক পাশ হয়ে, দরজা ভিতর থেকে মানে ভেজানো, মানে লক ঠক করা নেই, এমনি আটকানো। বলছে দাদু পাশ থেকে ওঠে, আর ও কিন্তু চোখটা বন্ধ করে মানে হালকা এরকম করে ঘুমের ঘরে দেখছে, পুরো খুলিনি। দাদু উঠে দরজা খুললো না, দরজার মধ্যে দিয়ে ভেদ করে বেরিয়ে গেল। এইটা কিন্তু দুবার দেখেছে বলরাম দাদাভাই। দেখে গিয়ে সকালবেলা ভয় পায়, রাতে জ্বর আসে। সকালবেলা যখন ঠাকুমা, মা, বলরাম দাদাভাইয়ের মা, বাবা জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর, তোর শরীর খারাপ, কি হয়েছে বল। আর তার মধ্যে অনেক রকম কিছু জিনিস যেটা তারাও লক্ষ্য করছিল, যেগুলো অদ্ভুতভাবে অন্যরকম কিছু লাগছিল। তখন বলছে কি হয়েছে তোর বল। তখন বলরাম দাদাভাই পুরো ঘটনাটা বলে। তখন তারা শুধু ঠাকুমা বিশ্বাস করেছিল, তার মা বাবা কিন্তু দাদাভাইয়ের বিশ্বাস করেনি। তারা ভাবলো হয়তো মিথ্যে কথা, বাচ্চা মন খেয়াল খুশি বানিয়ে বলছে। যখন ঠাকুমা তার মাকে বাবাকে কোনো এক তান্ত্রিকের কাছে পাঠায়, সে তান্ত্রিক তখন বলে তোমার বাবার আত্মা তোমার ছেলের ঘরে এখনো আছে, সে কিন্তু যায়নি, সে তোমার বাবার আত্মা তোমার ছেলের ঘরে থাকে। যখন এই জিনিসটা জানতে পারে, তখন তারা আত্মাকে মুক্তি দেওয়ার যত উপায় আছে সব করে, করার পর ব্রাহ্মণ দিয়ে তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ায়। অ্যাকচুয়ালি কোনো আত্মা মৃত্যুর পর কিন্তু বিনা অনুমতিতে থাকেও না। আত্মার মৃত্যুর পর কিন্তু এই যে বাচ্চাটার কাছ দিয়ে ছলনা করে, যে বলরাম দাদাভাই তখন তো ছোট বাচ্চা, তার নাতির কাছ দিয়ে ছলনা করে সে কিন্তু পারমিশন নেয় থাকার। ভালো আত্মারা কখনো বিনা পারমিশনে মানে বিনা অনুমতি ছাড়া তারা কিন্তু থাকে না। দেখবে যখন কোনো মানুষ মারা যায়, বাড়ির লোক এত কাঁদে, তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের সব কিছু এত কাঁদে বলেই সে আত্মারা কিন্তু মায়ার টানে থেকে যায়। যদি কোনো বাড়িতে কোনো আত্মাকে মরে গেছে, চুপচাপ রয়েছে, শান্ত, কোনো আলোচনা নেই, কোনো কথা নেই, সেই সব পরিবারেরা কোনো সময় আত্মা আর ফিরে আসে না। আত্মা সব দেখে, ভাবে আমাকে ভুলে গেছে, ওদের দরকার নেই, সব আছে মনে, কিন্তু কারোর সাথে কোনো আলোচনা করে না, নিজের মতো নিজে থাকে। তাদের দেখবে কোনো এইসব ভূত প্রেত আত্মা ভয় লাগা এইসব কোনো কিছু হয় না। এবার এক একটা বাড়িতে হয়তো অকাল মৃত্যু, হয়তো সময়ের আগে অনেক অল্প বয়সে মারা গেছে, বাড়ির লোক বারবার মনে করে, বারবার কান্নাকাটি করে, ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করে, তখনই সেই আত্মাটা রিটার্ন বারবার আসার চেষ্টা করে। কেউ চলে আসে, কেউ আসতে পারে না। এই হচ্ছে আমাদের প্রথম বলরাম বাবুর ঘটনা। যে বলরাম বাবুর ঘটনাটা হচ্ছে মৃত্যুর পরও তার ঠাকুরদা তার সাথে তার ঘরে থাকতো, বুঝতে পারছো, কিন্তু কোনোদিন ক্ষতি করেনি কাউকে, থাকতেন। এবার দ্বিতীয় ঘটনাটা যেটা বলবো, বেশি সময় নেবো না। দ্বিতীয় ঘটনাটা একটা স্টেশনের ঘটনা আমি বলি। আর এই স্টেশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে জনসংখ্যা বেশি স্টেশনের, সেই একটা স্টেশন, আমি এখানে নাম নেবো না। বলছে দিদিভাই আমরা চেন্নাই গেছিলাম, আমরা চেন্নাই থেকে এসে ওই রাত্রেবেলা নাবি যখন, তখন ট্রেন আমাদের 11টায় ঢোকার কথা ছিল, ট্রেন ঢুকলো রাত 2:45, 3টের কাছাকাছি। আর তখন ওই
জল বৃষ্টি ঝড়ের সময় ছিল, রাস্তায় এমন জল জমে যায়, সেই ট্রেন ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে 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 আসে। 11:45 জায়গায় 2:45 সে স্টেশনে আসে। বলছে দিদিভাই রাতের বেলা আমরা সবাই ওই নেবেই, খুব টায়ার্ড, এমনি তো ভালো লাগছে না, নেবে আমরা সব যে যার মতো শুয়ে পড়ি। লম্বা করে যা যা ছিল কাগজ, কেউ কাঁথা মানে এই কাগজ, কেউ কাপড়, কেউ শাড়ি, যে যেরম পেরেছে বের করে নিয়ে বসে পড়েছে। বলছে অদ্ভুতভাবে যে যার পরে যে যার মতো ঘুমাচ্ছে, কেউ মশার জন্য মাথায় মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। বলছে হঠাৎ করে তারা লক্ষ্য করে যে ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা দাঁড়িয়েই ছিল, ট্রেনটা আবার যাবে সকালবেলা, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের পাশে যে প্ল্যাটফর্মটা রয়েছে ওই প্ল্যাটফর্মের ওখানে কিছু লোকের কথা শোনা যাচ্ছে। তো যিনি আমাকে ঘটনাটা দাদাভাই পাঠান, উনি ঘুম থেকে উঠে বসেন, পুরো নিস্তব্ধ ফাঁকা। কিছুক্ষণ পরই ট্রেন চলবে। তো 2:45 এসে শুয়ে পড়েছে, 3টের কাছাকাছি হবে। তো ওনার একটু বাথরুমও পায়, আর ভাবলো যে একটু বাথরুম করে এসে শুই, আবার তো 4টের দিকে উঠবো, উঠে বাড়ি চলে যাবো, ট্রেনও চালু হয়ে যাবে। বলছে ওইটুকুনি সময়ের মধ্যে বাথরুমে অ্যাকচুয়ালি পায় বলে দাদাভাই ওঠেন। বলছে প্ল্যাটফর্মের উপরে কে খুব মানে বেশি মানুষ থাকলে অনেকে একসঙ্গে একে অপরের সাথে কথা বলে, যেরকম এরকম একে অপরের সাথে কথা বলছে। কি বলছে সেটা দাদাভাই বোঝার চেষ্টা করছেন, কিন্তু বুঝতে পারছেন না, কিন্তু কিছু একটা কথা হচ্ছে। দাদাভাই ওঠেন, উঠে কি করে দেখবে, ট্রেন তো দাঁড়িয়ে আছে, তার উপারে তো প্ল্যাটফর্মে আওয়াজ হচ্ছে, কথা বলার শব্দ। দাদাভাই কি করেন, ট্রেনটা কতগুলো বগি বন্ধ ছিল, তাহলে তো নাহলে ট্রেনেই মানুষ শোবে, একটা বগি খোলা ছিল, একটা বগি। দাদাভাই মানে বগিতে ওঠে, এত কথা বলছে, কি ব্যাপার, ভেবেছে হয়তো অন্য কোনো কেস হবে, চুরি ছিনতাই এরকম কিছু, রাতের বেলা। দাদাভাই যখন উঠে এই পাশ থেকে উঠে ও পাশে গিয়ে যখন মুখ বাড়িয়ে দেখে, তখন দেখছে লাইন দিয়ে 10-12 জন ছেলে, মহিলা, অল্প বয়স্ক, আধা বয়স্ক, এরকম অনেকেই, ছোট বাচ্চা, মানে মনে হচ্ছে একটা পুরো ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে কথা বলছে নিজেদের মধ্যে কিছু, কিন্তু কী বলছে বুঝতে পারছে না। ট্রেন থেকে যে দেখছে দাদাভাই খুব একটা দূরত্ব নেই, কাছাকাছি রয়েছে, কিন্তু কি বলছে বুঝতে পারছে না। সবাই মিলে কথা বলছে, দাদাভাই সব কথা উত্তর কি বলছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। দাদাভাই বলছে কি বলছে ওরা, আর রাতের বেলা ট্র্যাকের মধ্যেই কেন, উঠেও তো ওরা দাঁড়াতে পারে। এই ভাবতে ভাবতে দাদাভাই তখন একটা হাঁক দেয়, এ ভাই ভাই, একটা একটা কালারের জামা পরেছিল, সেই জামার রং ধরে দাদাভাই ডাক দেয়, বা কালো গেঞ্জি, লাল গেঞ্জি, অমুক করে বলছে। যেই মানুষগুলো কথা বলছিল, মানুষগুলো সবার মধ্যে কথা বলছিল, সবার মুখ সবার মধ্যে আড়ালে, যারা ওই দিকে রয়েছে এই দিকের মানুষগুলো সব কাদের কাছে মানে মুখটা আড়াল হয়ে গেছে, আর যারা ওই দিকে তাকিয়ে রয়েছে তাদের তো দেখা যাচ্ছে না। দাদাভাই বলছে আমি যখন ডাকলাম, আমার দিকে যখন ঘুরে তাকালো, একজন তাকালো, সবাই তাকালো, সবার মুখে কারোর এখানটা কাটা, কারোর এখানে ফাটা, কারোর একটা চোখ বেরিয়ে গেছে, কারোর চোয়াল ভেঙে ঢুকে গেছে। অদ্ভুতভাবে ওই দৃশ্য দাদাভাই দেখে যখন চুপচাপ হয়ে যায়, দাদাভাইয়ের আর মন মানসিকতা শরীরের সাথে সাথ দিচ্ছে না, তখন দেখছে ওই যে 10-12 জন দাঁড়িয়ে কথা বলছিল, সবাই দাদাভাইয়ের দিকে একটা হুঙ্কার দিয়ে চিৎকার আর্তনাদ করে, মনে হলো যেন হারানো কোনো জিনিস তারা খুঁজছিল, যেটা পেয়ে গেছে। তাহলে কি তারা খাবার শিকার খুঁজছিল? দাদাভাইয়ের দিকে যখন ছুটে আসতে থাকে দাদাভাই, তখন ওই দেখে ওখানেই জ্ঞান হারায়। কিন্তু দাদাভাই যখন হুঁশ আসে, তখন স্টেশন ভর্তি লোক, মাইকে অ্যানাউন্স হচ্ছে, ওই
ট্রেনটা সকালবেলা যাবে, তার জন্য ট্রেনটা আটকানো রয়েছে ওখানে স্টেশনে, প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো। এছাড়া প্রচুর লোক আসছে যাচ্ছে। দাদা ভাইয়ের বাড়ির লোকজন আর স্টেশনের প্রচুর অজানা মুখ সবাই ঘিরে ধরে দাদা ভাইকে দেখছে। দাদা ভাই বলছে, আমি আমাকে জিজ্ঞেস করছে আমি কাকে কি বলবো, কে আমার কথা বিশ্বাস করবে যে আমি কি দেখেছি। অ্যাকচুয়ালি দাদা ভাই সেদিনকে দেখেছিল রেলে কাটা পড়ে, হয়তো ওই ট্র্যাকে যারা কাটা পড়ে মারা গেছে তাদেরই আত্মা একত্র হয়ে ওইখানে দাঁড়িয়ে তারা কথা বলছিল। আর তারা কথা তো বলছিল জোরে জোরে, কিন্তু তাদের কথা আমাদের মানুষের বোঝা মুশকিল। আমরা জীবিত অবস্থায় যে মানুষ যেরকমভাবে কথা বলে, মৃত্যুর পর মানুষ কিন্তু ওরকম ভাবে ভাব প্রকাশ মনের করতে পারে না। তারা ভাব প্রকাশ মনের ওরম করে করতে পারে না। তারা কথা তো বলে, কিন্তু যারা আত্মা তারাই ওই আত্মার কথা বুঝবে, মানুষ বুঝতে পারবে না। জানি না তারা মানুষ ছিল বলে হয়তো মানুষের কথা তারা বুঝতে পারে, কিন্তু তাদের কথা মানুষ বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের দুটো ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, আমার তো দুর্ধর্ষ লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এবার আমি কালকের কমেন্ট পড়ব বেছে বেছে গুনে গুনে, যারা যারা আমাকে ঠিক সঠিক উত্তর দিয়েছে। আমি বলেছিলাম যারা সঠিক উত্তর দেবে তাদের আমি নাম পড়বো, এছাড়া পড়বো না। আর আজকে আমি তোমাদেরকে প্রথমে কি প্রশ্ন করেছি মনে আছে তো সবার? সেই প্রশ্নের কিন্তু উত্তর আমি চাই। ওকে, এখন আমি বলছি না, দেখি তোমরা কারা কারা মনে রেখেছো, ঠিকভাবে শুনেছো, তার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে এখন সোজা যাব কালকের কমেন্টে। আচ্ছা, আমাদের কৃষ্ণাধারা বোন তারও আগে কমেন্ট করেছে, কিন্তু সঠিক উত্তর দিতে পারিনি, তাই কৃষ্ণাধারা বোন সঠিক উত্তর দিয়েছে। বলেছে দাদুর নাম ছিল হরি, 8জন ভাই ছিল। সঠিক সঠিক বলে দিলাম আমি, যারা যারা বলেছে আমি তাদের কথাই বলবো। আচ্ছা, সন্তুর দুনিয়া বলেছে ওই বোনের দাদুরা 8জন ভাই ছিল। হ্যাঁ, দাদুর নাম ছিল হরি। আমি প্রথম প্রশ্নের উত্তর দিলাম সকালবেলা, দিলাম দিদিভাই। আচ্ছা, তারপরে আমাদের একদম সমীরণ বিশ্বাস সঠিক উত্তর দিয়েছ, 8 ভাই বোন দাদুর নাম ছিল হরি। একদম ঠিক, আমি বলেছি তো, আমি যারা যারা সঠিক উত্তর দেবে আমি তাদেরই নাম বলবো, এছাড়া আজকে আমি নাম বলবো না। আর আমি মাঝে মাঝে এরকম করে মানে তোমাদের কাছে প্রশ্ন রাখবো, দেখবো তোমরা সঠিক মন দিয়ে কে কে শোনো, শুনলেই বলতে পারবে। আচ্ছা, কাজল সাহা বলেছে প্রথম ঘটনার বোনের দাদুর নাম হরি এবং তারা 8 ভাই বোন ছিল। একদম ঠিক বলেছ, নাম বলে দিলাম। ওকে, আচ্ছা, তোমরা সবাই তো ভালোবাসো, সবাই সঠিক মানে হয়তো শুনেছো, কিন্তু প্রশ্নের উত্তরটা দাওনি। এবার প্রশ্নের উত্তরটা না দিলে আমি তো বুঝতে পারবো না। অর্পণ পাহাড়ি অফিসিয়াল বলেছো 8জন ভাই ছিল সোনাদি, কিন্তু তুমি দাদুর নামটা বলতে পারোনি হরি, কিন্তু তবুও তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো দুটোর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের মৌমিতা দাস বলেছে দাদুর নাম ছিল হরি আর ভাই বোন ছিল 8জন। একদম সঠিক, ঠিক আছে। আমাদের প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ বলেছে আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল সোনাদি ভাই, আর প্রথম ঘটনার অ্যান্সার হলো দাদুর নাম ছিল হরি আর 8জন ভাই বোন ছিল। একদম সঠিক প্রিয়াঙ্কা। তারপরে আমাদের কমেন্ট করেছো আচ্ছা, তারপরে সানিয়া মণ্ডল, সানিয়া বলেছো দাদুরা 8জন বোন ছিল আর দাদুর নাম ছিল হরি। একদম ঠিক বলেছো, একদম ঠিক। তারপরে বলেছো রুমা দে, হরি ছিল দাদুর নাম, 8জন ভাই বোন। একদম রুমা দে ঠিক বলেছো। আচ্ছা দিদি, চাকরির পরীক্ষা আছে,
আচ্ছা, সানডে কিছু টিপস দাও প্লিজ, হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো, হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, পারভিন সুলতানা একদম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, সুজাতা দাস দিদিভাই একদম সঠিক উত্তর দিয়েছো। সুদীপ রয় সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তারপরে ওই আমাদের রূপা দে সেট একদম সঠিক উত্তর দিয়েছো। সেবা ভৌমিক আহ একদম সঠিক উত্তর দিয়েছো। তারপরে সঠিক উত্তর দিয়েছো রূপা দে। আম, পিয়ালি ভারদ্বাজও আমাদের সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, বনানী মোদক একদম সঠিক উত্তর দিয়েছে 8 জন, আর দাদুর নাম ছিল হরি। আচ্ছা, খুব সুন্দর লাগলো যে তোমরা অনেকেই মন দিয়ে শুনেছো। আচ্ছা, আর সঞ্জীব মিত্রও আমাদের একদম সঠিক উত্তর দিয়েছেন। তারপরে আমাদের সুমনা ভট্টাচার্যও একদম সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, আমাদের রুবেল আমাদের ভুল উত্তর দিয়েছে, বলেছে 4 ভাই ছিল, নাম ছিল হরি। না, 4 ভাই না, 8 জন ভাই বোন ছিল, ভুল বলেছো। আচ্ছা, তারপরে হচ্ছে নীলিমা সিংহ সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, চৈতালি রয় 3টে ঘটনাই খুব ভালো। আচ্ছা, যদিও আমার পড়াটা উচিত হয়নি কারণ তুমি সঠিক উত্তর দাওনি। আচ্ছা, তারপরে সঠিক উত্তর দিয়েছো আহ আমাদের পুলক ভাই সঠিক উত্তর দিয়েছো, বলেছো 8 জন ভাই ছিল আর নাম ছিল হরি। তো সবার নামগুলো বললাম। এবার যারা যারা কমেন্ট তো করেছো অনেকেই, কিন্তু উত্তর দাওনি। আমি বলেছিলাম তোমাদের যে যারা যারা সঠিক উত্তর দেবে না আমি কিন্তু তাদের নাম বলবো না। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা ঘটনাগুলো মনোযোগ সহকারে শোনো না, তার জন্য তোমরা বলতে পারোনি। যারা মনোযোগ সহকারে শুনেছে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেককে কিন্তু উত্তর দিতে পেরেছে। তো এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো। আজকের প্রশ্নের উত্তর একদম প্রথমে করেছি, দেখি কারা কারা উত্তরটা দাও। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।